Okay, assalamu alaikum everybody. Hopefully you can listen to me. Okay, আজকে আমরা একটা রিডিং প্যাসেজ সলভ করতে যাচ্ছি। এটা ক্যামব্রিজ 9 জিটি। এটার সোর্সটা হচ্ছে ক্যামব্রিজ 9 জিটি এর। বেসিক্যালি আমরা ফোকাস করলাম প্যাসেজ 3 তে। And we know that passage 3 is a bit difficult for everyone. প্যাসেজ 3 টা স্বাভাবিকভাবে একটু ডিফিকাল্ট হয় সবার জন্য। তো আহ যেহেতু প্যাসেজ 3 টা ডিফিকাল্ট, তো আমরা প্যাসেজ 3 এর পোর্শনটাই আগে স্টার্ট করি, দেন আমরা রেস্ট অফ দ্য পার্ট হয়তো সলভ করতে পারি। আচ্ছা, প্যাসেজের টাইটেলটা হচ্ছে আউট অফ দ্য অ্যাশেস। আউট অফ দ্য অ্যাশেস, টাইটেল আন্ডারস্ট্যান্ডিং ইজ ইম্পর্টেন্ট। আউট অফ দ্য অ্যাশেস দিয়ে আসলে কি বোঝাচ্ছে? হোয়াট ইজ অ্যাশ? এই জায়গায় অ্যাশ মানে কি বোঝায়? আমরা কেউ যদি জানলে একটু চ্যাট বক্সে লিখবো। আউট অফ দ্য অ্যাশেস। ইয়া, সামওয়ান হ্যাজ রিটেন ময়লা, ট্র্যাশ। আউট অফ দ্য অ্যাশেস, এটার একটা মিনিং হচ্ছে রাবিশ। রাবিশ বা ময়লা, ট্র্যাশ। So এটা হতে পারে, this is our prediction about the title. So when it comes to getting the passage, first responsibility is to read the questions very carefully. তো আমরা যদি কোয়েশ্চেন গুলোতে একটু লোকেট করি, আমাদের কাছে কোয়েশ্চেন টাইপ, প্রথম যে কোয়েশ্চেন টাইপ, দিস ইজ কল্ড ম্যাচিং ইনফরমেশন। ম্যাচিং ইনফরমেশন এর অর্থ হচ্ছে এই স্টেটমেন্ট গুলা প্যাসেজের কোন প্যারাতে আছে, এটা আমাকে খুঁজে বের করতে হবে। দিস ইজ ফার্স্ট থিং। তারপরের কোয়েশ্চন টাইপ হচ্ছে শর্ট অ্যান্সার কোয়েশ্চন। ভেরি ক্লিয়ার, দেখেন, শর্ট অ্যান্সার কোয়েশ্চন। নেক্সট হচ্ছে আমাদের পরের পেজ, এটা আমরা দেখতে পাবো। পরের পেজে আমরা পাবো কিছু এমসিকিউ, অনলি 3 এমসিকিউস। 3টা এমসিকিউ, 38 থেকে 39। সো লেটস টক অ্যাবাউট দ্য প্ল্যান অফ সলভিং দিস। প্রথমে একটু প্ল্যানটা কি হওয়া উচিত, এই পেসেজটা যে আমি সলভ করব সেটার প্ল্যানটা কি হবে, এটা আমার বোঝা ইম্পর্টেন্ট। প্রথমে আমার কাছে মনে হয় ভেরি ফার্স্ট থিং, আমাকে প্রথমে, যেহেতু ম্যাচিং ইনফরমেশন আছে, শুরুতেই আমি প্রত্যেকটা ম্যাচিং ইনফরমেশন খুব ভালোভাবে পড়ে নিব। ম্যাচিং ইনফরমেশন যেই ধরনের কোয়েশ্চেনই থাক, প্যাসেজই থাক, মানে আপনি পাবেন, the first thing you need to understand the matching statements very carefully. প্রথমে ম্যাচিং গুলো পড়ে নিতে হবে। তাহলে আমরা চলেন ম্যাচিং গুলো পড়ি। বলছে যে নাম্বার 28-এ, the procedure for sorting through the remains of fire. Okay, sort, sort মানে বুঝি, sort, sort মানে হচ্ছে খুঁজে আলাদা করা। সর্ট মানে হচ্ছে খুঁজে আলাদা করা কোনো কিছু। আপনি ধরেন একটা ময়লার ট্রেশ, এখানে প্লাস্টিকের বোতল আছে, তারপরে হচ্ছে ওই যে সবজির যে ময়লাগুলো আছে, দেন আরো অনেক টাইপের ময়লা আছে। তাহলে এগুলোর আপনি ক্যাটাগরাইজ করতেছেন, দ্যাট মিনস ইউ আর সর্টিং, কোনো কিছু সর্ট আউট করা। সো রিমেইনস অফ ফায়ার, ফায়ার থেকে যেটা রয়ে গেছে সেই পার্টটারে সর্ট আউট করার একটা প্রসিজার, একটা পদ্ধতি। আচ্ছা, আমাদের প্রেডিকশন কি হওয়া উচিত, এটা কোন প্যারাতে হতে পারে? এটা কি, আমাদের তো 3টা পার্ট, বেসিকলি 3টা পার্ট আমরা বলি। একটা হচ্ছে স্টার্টিং, প্যাসেজের স্টার্টিং, মিডল এবং এন্ডিং। তাহলে এটা কোন দিকে থাকতে পারে? হোয়াটস ইউর প্রেডিকশন? চ্যাট বক্সে একটু লিখবেন তো আপনার প্রেডিকশনটা কি, এটা প্যাসেজের কোন পোর্শনে থাকতে পারে? মিডল। ওকে, গুড। আমার কাছে মনে হয় এটা এন্ডিং এ তো অবশ্যই নাই, এটা শেষের দিকে নাই,
এটা হইতে পারে স্টার্টিং, হতে পারে মিডল, হতে পারে স্টার্টিং, হতে পারে মিডল, একদম শুরুর দিকে হবে না। এটা আমার প্রেডিকশন হচ্ছে বি, সি, ডি, এই তিনটা প্যারা। দিস ইজ মাই প্রেডিকশন হিয়ার। নেক্সট বলছে দ্য আপ পার্ক, হাউ আপ পার্ক লুকড আফটার দ্য ফায়ার। আপ পার্ক হয়তো একটা কোনো কিছু, কোন অর্গানাইজেশন হতে পারে, তারা কিভাবে এই ফায়ারটারে লুক আফটার করছে, তদারকি করছে, দেখে রাখছে। দিস ইজ অলসো এ মেথড। এইটাও অবশ্যই শেষে নাই, এটা অবশ্যই এ বি সি, শুরুর দিকে বা মিডিলের দিকে আছে, এ বি সি ডি। 30 বলতে ইমপ্রুভমেন্টস মেড টু রিবিল্ড আ পার্ক, অর্থাৎ কোন সংস্কার হইতে ইমপ্রুভমেন্টস, অনেকগুলা ইমপ্রুভমেন্ট উল্লেখ থাকবে। তাহলে ইমপ্রুভমেন্ট কিসের জন্য ইমপ্রুভমেন্ট হইছে? রিবিল্ড করার জন্য, পুনরায় তৈরি করার জন্য। কি পুনরায় তৈরি হবে? আপ পার্ক। আচ্ছা, আপ পার্ক বিষয়টা কি সেটা আমরা প্যাসেজে জানবো। আপ পার্ক হইতে পারে একটা বিল্ডিং, হইতে পারে একটা সিস্টেম, এটা একটা নাম। তাহলে ইমপ্রুভমেন্ট, যে ইমপ্রুভমেন্টটা মেড টু রিবিল্ড, পুনরায় তৈরি করার জন্য হয়েছে আপ পার্ক। তারপরে বলছে এটার প্রেডিকশন কি হইতে পারে? এ বি সি। হোয়াট অ্যাবাউট মাই প্রেডিকশন? যেহেতু ইমপ্রুভমেন্ট, এটা তো অবশ্যই শুরুর দিকে না থাকার পসিবিলিটি বেশি। এটা মিডিলে থাকতে পারে, এন্ডিং এ থাকতে পারে, মিডিল অথবা এন্ডিং। ইয়েস। নেক্সট 31, দ্য সিলেকশন অফ পিপল টু ক্যারি আউট রিপেয়ার ওয়ার্ক। সিলেকশন অফ পিপল মানে এখানে মানুষের টাইপ বলতেছে, যারা কাজ করতেছে রিপেয়ার ওয়ার্কটা যারা করবে তাদের সিলেকশন। পিপল অবশ্যই যারা কাজ করে এই ধরনের যে মানুষ, এই টাইপের মানুষের উল্লেখ থাকবে। ওয়ার্কার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, আহ ডিরেক্ট বললো যে ওয়ার্কার, এই টাইপের পিপলের সিলেকশন। আচ্ছা, এটার পজিশন, লাইকলি পজিশন, এটা অবশ্যই স্টার্টিং এ থাকবে না, এটা মিডিলের দিকে থাকতে পারে, এন্ডিং এর দিকে থাকতে পারে। দিস ইজ মাই প্রেডিকশন হিয়ার। নেক্সট ওয়ান বলছে যে দা হোয়াই ন্যাশনাল ট্রাস্ট চুজ টু রিবিল্ড পার্ক। রিজন, কেন ন্যাশনাল পার্ক, ন্যাশনাল যে ট্রাস্ট আছে, তারা এটারে রিবিল্ড করার জন্য চুজ করছে। রিজন খুঁজতে হবে কেন তারা এটারে চুজ করছে। আচ্ছা, এটা অবশ্যই এটা মিডিলের আলোচনা। ইটস মাই প্রেডিকশন। এন্ড 33 বলছে হাউ পিপল রিয়েক্টেড টু রিবিল্ড আপ পার্ক। আপ পার্ক রিবিল্ড করার আগে বা এই যে ধরেন আপনি একটা প্রজেক্ট পুনরায় সংস্কার করতেছেন, তাহলে এইটার প্রতি মানুষের রিয়াকশনটা কি? কাদের রিয়াকশন খুঁজতে হবে? মানুষের রিয়াকশন। সো আমার কাছে এখানে হাউ, পিপলস রিয়াকশন, এখানে যে আপনি এডজেক্টিভ খুঁজবেন, এংরি বা সারপ্রাইজড, মানুষ খুশি হইছে, মানুষ সারপ্রাইজ হইছে, মানুষ ডিসঅ্যাপয়েন্টেড হইছে, এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো আমরা খুঁজবো। লাইকলি পজিশন যেটা হইতে পারে, এটা কোনো কিছু কি বিল্ড হওয়ার আগেই মানুষের রিয়াকশন আছে না বিল্ড হওয়ার পরে আসে? অবশ্যই প্রথমে বিল্ডিং হবে, তারপরে মানুষের রিয়াকশন আসবে। সো মাই প্রেডিকশন ইজ এন্ডিং, এটা শেষের দিকে থাকতে পারে। সো শুরুতেই আমি কিন্তু কোয়েশ্চেন্স গুলো ভালোভাবে পড়লাম, অ্যাপ্রোচটা বুঝান খুব ইম্পর্টেন্ট, অ্যাপ্রোচটা বুঝেন। প্রথমে তাহলে আমি প্রত্যেকটা ম্যাচিং ইনফরমেশন পড়লাম। কোয়েশ্চেন টাইপস কি কি ছিল এই জায়গায়? ম্যাচিং ইনফরমেশন, তারপরে হচ্ছে শর্ট অ্যান্সার কোয়েশ্চন, তারপরে হচ্ছে এমসিকিউ। তাহলে আমি কিন্তু শুরুতে এমসিকিউ সলভ করতে যাই নাই, আমি প্রথমে ম্যাচিং ইনফরমেশন গুলো ভালোভাবে মনোযোগ দিয়ে পড়লাম। ওকে, নেক্সট স্টপ। এবার আমি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন সলভে যাব। এটা হচ্ছে আমার ফার্স্ট থিং, আই নিড টু সর্ট আউট অর আই নিড টু সলভ all the short answer questions here. 34 বলছে on the date in 1896 should be should the original repairs to roof have been completed. আচ্ছা, on what date in 1998 সালের কোন তারিখে
দ্য অরিজিনাল যে রিপেয়ারটা ছিল এটা কমপ্লিটেড হইছে 1889 সালের কত তারিখে অরিজিনাল রুফের রুফের অরিজিনাল যে রিপেয়ার সেটা কমপ্লিটেড হইছে। আচ্ছা আমাকে করতে হবে যে তাহলে এই জায়গায় আমার প্রেডিকশন কি বলবেন তো একটু সবাই, আমাকে এখানে আসলে কি খুঁজতে হবে, হোয়াট আই নিড টু ফাইন্ড আউট। এক্স্যাক্টলি, তাহলে আমার প্রেডিকশন হচ্ছে এই জায়গায় একটা ডেট হবে অ্যান্সার, বা একটা মান্থ হইতে পারে। ডেট, মান্থ, দিস ইজ মাই প্রেডিকশন। নেক্সট, on by what method were things rescued immediately from burning house? খুব তাড়াতাড়ি বার্নিং হাউস থেকে তারা খুব তাড়াতাড়ি কোন মেথডের মাধ্যমে তারা বিষয়গুলোরে উদ্ধার করছিল? রেস্কিউ মানে উদ্ধার করে নিয়ে আসা। আচ্ছা, এখানে আপনারা কি করতে হবে? অবশ্যই একটা মেথডের নেম। তাহলে আমি লিখলাম নেম অফ মেথড। নেম অফ মেথড। আচ্ছা, মানুষ কি কি মেথড দিয়ে রেস্কিউ করে? যারা ফায়ার ব্রিগেডের সাথে কাজ করেন তারা হয়তো এই অ্যান্সার গুলো খুব সিম্পলি করতে পারতেন। মেথড হইতে পারে, অনেক মেথড আছে। 36 বলছে, আফটার দ্য ফায়ার হোয়াট ডিড দ্য কনজারভেটরস রিকোয়ার লার্জ কোয়ান্টিটিস অফ ইমিডিয়েটলি। আচ্ছা, ফায়ারের পরে কনজারভেটরের কি বেশি পরিমাণে লাগছিল? ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি কি বেশি পরিমাণে লাগছিল? অর্থাৎ আগুন লাগার পরে যারা কনজারভেটর আছে, যারা উদ্ধার করতে আসছে, তাদের কোন জিনিসটা বেশি লাগছিল এটা আপনারা খুঁজতে হবে। 37, ইনটু হোয়াট ডিড কনজারভেটরস পুট মেটেরিয়াল রিকভার ফ্রম দ্য ফায়ার? ফায়ার থেকে যে তারা মেটেরিয়ালটা রিকভার করছে সেটা কোন জায়গায় রাখছে? ইন হোয়াট, কোন জায়গায় তারা এটারে রাখছে? তার মানে এখানে আমার অ্যান্সার হইছে একটা প্লেস, যে প্লেসের মধ্যে তারা উদ্ধারকৃত মালগুলো রাখছে। দিস ইজ মাই অল অ্যাবাউট প্রেডিকশন। আচ্ছা, এবার আমি প্রেডিকশনের পরে আমি দেখবো যে কোনো ডিস্ট্রাক্টর আছে কিনা। প্রথম কোয়েশ্চনে অরিজিনাল রিপেয়ার্স, এটা হচ্ছে আমার ডিস্ট্রাক্টর। এখানে অন্য ধরনের রিপেয়ার নিয়ে আলোচনা হইতে পারে। এবার 35 এর প্রেডিকশন ডিস্ট্রাক্টরটা বলেন তো, যেটা আপনারা কনফিউজ করতে পারে। 35 এর ডিস্ট্রাক্টর, 35 এর ডিস্ট্রাক্টরটা কি হতে পারে? ইমিডিয়েটলি, এক্স্যাক্টলি। 35 এর ডিস্ট্রাক্টর হচ্ছে ইমিডিয়েটলি রেস্কিউ। হয়তো ইমিডিয়েটলি না, অনেক লেন্দি একটা প্রসেসে এটা আপনারা দেখাইতে পারে। 36 এও কিন্তু ইমিডিয়েটলি। আচ্ছা, 37 এ বলবেন একটু, which one can be the distractor here, or is there any distractor given or not? আমার কাছে ওইভাবে মনে হচ্ছে না 37 এ কোনো ডিস্ট্রাক্টর আছে। সো এই যে আমাদের তাহলে অ্যাপ্রোচটা কি, প্রথমে আমি কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করলাম, তারপরে ডিস্ট্রাক্টর গুলো বের করলাম। এবার আমার দেখতে হবে যে কোন কোয়েশ্চেনে স্ট্রং কিওয়ার্ড আছে। দেখেন তো কোনটাতে বেশি স্ট্রং কিওয়ার্ড আছে। হুইচ কোয়েশ্চন হ্যাজ এ স্ট্রং কিওয়ার্ড? এক্স্যাক্টলি, কোয়েশ্চেন নাম্বার 34 এ স্ট্রং কিওয়ার্ড আছে। 34 এ স্ট্রং কিওয়ার্ড হচ্ছে 1989। আচ্ছা, আমার এখানে প্রেডিকশন কি ছিল? আমাকে যেন এই জায়গায় কি খুঁজতে হতো? আমাকে কি খুঁজতে হতো 38 এর জন্য? একটা ডেট খুঁজতে হতো, ডেট। সো আমি কিওয়ার্ডটা নিয়ে যদি এবার প্যাসেজের দিকে যাই, কিওয়ার্ড হচ্ছে 1989 এবং অরিজিনাল রিপেয়ার্স। 1989, 1989 আমি কোন জায়গায় পাবো? 1989, এই যে একদম প্রথম লাইনে আছে, প্রথম লাইনে। আচ্ছা, তাহলে আমার কোয়েশ্চেনের ডিমান্ড ছিল একটা
সময় অর্থাৎ ডেট। আচ্ছা, এখানে আমি ডেট দেখতে পাচ্ছি 13th অগাস্ট, আর একটা হচ্ছে 31st অগাস্ট। এছাড়া আর কোনো ডেট নাই। তাহলে এই দুইটার মধ্য থেকেই যে কোনো একটা অ্যান্সার হবে। ইয়েস অর নো? আপনারা বলেন যে অ্যান্সার কি এই দুইটার মধ্যে একটা হবে না অন্য কিছু হবে? এই দুইটার মধ্যেই একটা অ্যান্সার হবে। কিভাবে বুঝলাম? বিকজ আমি প্রেডিকশন করছিলাম যে এটার অ্যান্সার একটা ডেট হবে, তারিখ হবে, এবং ডেট আমি মাত্র দুইটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার যেহেতু দুইটা ডেট আছে, দ্যাট মিনস আই নিড টু চেক ইট আউট, চেক করতে হবে। আচ্ছা, এবার আমার কোয়েশ্চেনটা আবার একটু পড়ে নেই। বলছে যে অন হোয়াট ডেট ইন 1989 শুড দ্য অরিজিনাল রিপেয়ার্স টু রুফ হ্যাভ বিন কমপ্লিটেড। তাদের কাজটা কবে কমপ্লিট হয়েছে? আচ্ছা, অন দ্য আফটারনুন অফ 30 অগাস্ট এত সালে ফায়ার ব্রোক আউট। একটা আগুন লেগে গেছিল, আগুন ছড়িয়ে পড়ছিল একটা আপ পার্ক। আপ পার্কটা কি? এ লার্জ 18th সেঞ্চুরি হাউস। আপ পার্ক হচ্ছে তাহলে একটা বিল্ডিং এর নাম ইন সাসেক্স। তাহলে 30 তারিখে ওই জায়গায় আগুন লাগছে। পরে ফর ইয়ার বিল্ডার্স হ্যাভ বিন রিপ্লেসিং দা লিড অন রুফ। তারা রুফের যে কাজ সেগুলো করছিল। বাই এ স্ট্রোক অফ আয়রনি। স্ট্রোক অফ আয়রনি মানে খুবই তুচ্ছ তাচ্ছিল্যের সাথে। ওয়ার ডিউ টু ফিনিশ, তাদেরকে শেষ করতে হয়েছিল দ্য নেক্সট ডে অন অগাস্ট 31। আচ্ছা, তাদের দেখেন স্ট্রোক অফ আয়রনি মানে খুবই বিদ্রুপের সাথে বলছে, কারণ দেখেন তাদের তাদের বিল্ডিং এ আগুন লাগছে 30 তারিখে, আর তারা সেই আগুনটারে কমপ্লিটলি কমপ্লিটলি শেষ করছে কত তারিখে? 31 তারিখে। মানে তাদের আগুনটা একদিন পর্যন্ত ফুল স্টে করছে। আচ্ছা, এবার বলেন তাদের রুফের যে কত তারিখে তাহলে তাদের কাজটা কমপ্লিট হয়েছে? হুইচ ওয়ান ইজ দ্য অ্যান্সার? কমপ্লিট হয়েছে কত তারিখে? সবাই কিন্তু চ্যাট বক্সে লিখবো। এভরিওয়ান মাস্ট রাইট ইন দ্য চ্যাট বক্স। না বুঝলে কিন্তু কোয়েশ্চেন করবেন। কত তারিখে কমপ্লিট হয়েছে তাহলে? 31 তারিখে, রাইট? যদি আবার বলি, তাদের বিল্ডিং এ আগুন লাগছে 30 তারিখ, তারা তড়িঘড়ি করে কাজ করছে 31 তারিখে, তারা ফাইনালি ফিনিশ। এই যে ফিনিশ, ফিনিশে মানে হইছে কমপ্লিট। তো আমার প্রথম অ্যান্সারটা হচ্ছে 31st অগাস্ট, 31 অগাস্ট। এটা হলো আমার প্রথমটা অ্যান্সার। আচ্ছা, এবার আমি এই ধরনের কোয়েশ্চেন গুলা কিন্তু সিকোয়েন্স মেনটেন করে, অর্থাৎ 34 এর পরে 35, 35 এর পরে 36, 36 এর পরে 37, এইভাবেই সাধারণত আসবে। তো আমাকে যেহেতু সিকোয়েন্স মেনটেন করে, আমি তাহলে এবার দুইটা কোয়েশ্চেন থেকে আমি কিওয়ার্ড নিতে চাই। আই নিড টু টেক কিওয়ার্ড ফ্রম টু কোয়েশ্চেন, কারণ নিচের কোয়েশ্চেন গুলাতে খুব বেশি স্ট্রং কিওয়ার্ড নাই, ওইভাবে আমার কাছে মনে হচ্ছে খুব বেশি ক্লিয়ার স্ট্রং কিওয়ার্ড নাই। তো আমি কোয়েশ্চেন নাম্বার 35 থেকে কিওয়ার্ড নিলাম হচ্ছে মেথড, তারপরে হচ্ছে রেস্কিউ ইমিডিয়েটলি বার্নিং হাউস, এটা একটা গুড কিওয়ার্ড হবে, বার্নিং হাউস। 36 হচ্ছে আফটার ফায়ার, কনজারভেটরস, এটা একটা ভালো কিওয়ার্ড, লার্জ কোয়ান্টিটিস। আচ্ছা, নিচে তাহলে দেখি কোন জায়গায় এগুলো আছে, কনজারভেটরস, লার্জ কোয়ান্টিটিস, তারপরে হচ্ছে কনজারভেটরস, লার্জ কোয়ান্টিটিস, রেস্কিউ, বার্নিং হাউস, মেথড। যে ব্লেজ, ব্লেজ মানে আগুনের শিখা, ফ্যামিলি স্টাফ, বেসমেন্ট, এটা হাউসের সিগন্যাল হইতে পারে, ন্যাশনাল ট্রাস্ট, এই যে কনজারভেটর। তাহলে এই দিকে অ্যান্সার আছে কোয়েশ্চেন নাম্বার কত? কনজারভেটর যেহেতু পেলাম, তাহলে এই দিকে অ্যান্সার আছে 36 এর। 36 এর অ্যান্সারটা এই পার্সন আছে, তাহলে 35 অবশ্যই তার উপরে আছে, তার উপরে আছে। তাহলে আমাকে দেখতে হবে যে কোন মেথডটা তারা ইউজ করছিল টু রেস্কিউ ইমিডিয়েটলি ফ্রম বার্নিং হাউস, বার্নিং হাউস থেকে কোনো কিছু
উদ্ধার করার জন্য কোন মেথডটা ইউজ করছিল। আচ্ছা, আমরা যদি একটু উপরে পড়ি, আহ এই বার্ড থেকে আমরা পড়ি, ডিউ টু দ্য কারেজ, তাদের মধ্যে একটা সাহস ছিল, এবং সুইফট অ্যাকশন মানে দ্রুত তারা তা কাজ করছে, দ্রুত অ্যাকশন নেওয়া। টু দ্য প্রিভিয়াস ওনার, দা একজন মানুষ, একটা ফ্যামিলির নাম, এটা একটা ফ্যামিলির নাম, দা ফ্যামিলি এন্ড স্টাফ, তাদের পরিবারের মানুষ, তারপরে যারা স্টাফ আছে, স্টিওয়ার্ড এবং ভিজিটর যারা আছে, টু দ্য হাউস, হু ফর্মড হিউম্যান চেইন, তারা একটা হিউম্যান চেইন গঠন করতে। টু পাস, পাস মানে দিয়ে দেওয়া, টু পাস দ্য প্রিশাস pieces of porcelain, furniture, paintings onto the lawn, 90% of the contents from the ground floor। আচ্ছা, তারা আসলে কি করতে দেখেন, ধরেন আমরা অনেক সময় দেখবেন এটা হিউম্যান চেইন বলতে আসলে কি বোঝায়। তারা একটা হিউম্যান চেইন বানাইছে, ধরেন এই জায়গায় একজন দাঁড়াইছে, হিউম্যান চেইন তৈরি করছে, এখানে একজন দাঁড়াইছে, এখানে একজন দাঁড়াইছে, এখানে একজন দাঁড়াইছে, এখানে একজন দাঁড়াইছে, আর থিঙ্ক করেন এই ঘরে ধরেন আগুন লাগছে। তো আর এইটা হচ্ছে এই জায়গায় নো ফায়ার, তাহলে এই জায়গার থেকে এই জায়গায় ধরেন ফার্নিচার ছিল, ফার্নিচার এই জায়গার থেকে একজন ওনারে দিছে, ওনার থেকে দিছে ওনারে, উনি দিছে ওনারে, উনি আবার দিয়ে দিছে এই মানুষকে, এই মানুষ দিছে ওনারে। তাহলে এইটারে বলা হয় হিউম্যান চেইন, এটারে কি বলা হয়, হিউম্যান চেইন। তাহলে ওই যে এরিয়াটার স্টাফ যারা ছিল, তারা কোন মেথডটা তাহলে ইউজ করছে বলেন এবার। ইমিডিয়েটলি প্রোডাক্ট গুলো বার্নিং হাউস থেকে উদ্ধারের জন্য কোন মেথডটা তারা ইউজ করছে, হুইচ মেথড, এক্স্যাক্টলি, তারা আসলে হিউম্যান চেইনের মাধ্যমে এটারে তারা উদ্ধার করছে, হিউম্যান চেইন, দিস ইজ কল্ড হিউম্যান চেইন। তো এই যে আমাদের অ্যান্সার হচ্ছে হিউম্যান চেইন। সো এটা হচ্ছে আমাদের, এই জায়গায় আমাদের কোয়েশ্চেন নাম্বার ছিল 35। লেটস গো ফর 36 নাও। আফটার দ্য ফায়ার, আগুনের পরে, হোয়াট ডিড দ্য কনজারভেটরিজ রিকোয়ার লার্জ কোয়ান্টিটিস, কনজারভেটরিতে যারা অর্থাৎ যারা উদ্ধার করছিল তাদের সবচেয়ে বেশি পরিমাণে কোন বিষয়টা লাগছিল। আচ্ছা, এইখানে অবশ্যই লার্জ কোয়ান্টিটিস এর একটা সিনোনিম পাইবেন, লার্জ কোয়ান্টিটিস, লার্জ কোয়ান্টিটিস, লার্জ কোয়ান্টিটিস এর একটা সিনোনিম আমি খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আপনারা এই জায়গা থেকে লার্জ কোয়ান্টিটিস এর একটা সিনোনিম ফাইন্ড আউট করেন তো সবাই, এই পোরশনটা থেকে লার্জ কোয়ান্টিটিস এর একটা সিনোনিম। লার্জ কোয়ান্টিটিস এর সিনোনিম, the synonym of large quantities, লার্জ কোয়ান্টিটিস মানে কি অনেক বেশি পরিমাণে, তাহলে বেশি পরিমাণের একটা সিনোনিম বের করেন, লার্জ কোয়ান্টিটিস। বাল্ক, এক্স্যাক্টলি, এই যে দেখেন বাল্ক সাপ্লাই, অনেক বেশি পরিমাণের বাল্ক সাপ্লাই। আচ্ছা, তাহলে বাল্ক সাপ্লাই অফ কিসের বাল্ক সাপ্লাই, বোটলিং পেপার, বোটলিং পেপার। আর এই যে নিডেড, নিডেড হচ্ছে এখানে রিকোয়ারের সিনোনিম, রিকোয়ার, রিকোয়ারের সিনোনিম হচ্ছে নিডেড। আর লার্জ কোয়ান্টিটি হচ্ছে বাল্ক সাপ্লাই, বাল্ক সাপ্লাই। তাহলে তাদেরকে কি প্রয়োজন ছিল, কোন বিষয়টার বেশি সাপ্লাই প্রয়োজন ছিল এবার, অ্যান্সারটা কি হইতে পারে, কোন বিষয়ের বেশি সাপ্লাই ছিল। বলছে যে দ্য ইভিনিং লোকাল স্যানিটেশনার্স ওয়ার স্পেশালি ওপেন টু প্রোভাইড, লোকাল যে স্যানিটেশন, ওইগুলার স্যানিটেশন মানে যে দোকানগুলো আছে ওইগুলারে খোলা হইছে, খোলার পরে কেন খোলা হইছে, বাল্ক সাপ্লাই, অনেক বেশি পরিমাণে কিছু দিবে, কি দিবে, বোতলিং পেপার,
বুতলিং পেপার দিবে। সো ডেসপারেটলি মানে ইমিডিয়েটলি, খুব দ্রুত, তাড়াতাড়ি, দ্রুততার সাথে, যেগুলো নিডেড ইন দা অপারেশন, যেগুলো অপারেশনের জন্য প্রয়োজন। তাহলে কনজারভেটরিজদের কোন বিষয়টা লাগছিল ফায়ারের পরে? অ্যান্সারটা কি হয় তাহলে? ইয়েস, বোতলিং পেপার। লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান। আমরা পরেরটা তাহলে খুঁজে বের করি। কোশ্চনটা হচ্ছে 37, যে ইনটু হোয়াট ডিড দ্য কনজারভেটরি পুট দ্য মেটেরিয়াল রিকভার্ড ফ্রম দ্য ফায়ার। আগুন থেকে তারা যে মালগুলো উদ্ধার করছে সেটা তারা কোন পোর্শনে, কোন জায়গায় রাখছে? তাহলে মেটেরিয়াল, আমার কিওয়ার্ড হচ্ছে মেটেরিয়াল, তারপরে রিকভারের সিনোনিম থাকবে, আর কনজারভেটরি তো অবশ্যই থাকবে। রিকভার, মেটেরিয়াল, সিনোনিম, এগুলো কনজারভেটরি। আচ্ছা, আমরা তাহলে যদি খুঁজি এই যে বিপেরা, বিপেরাতে আমি দেখতে পাচ্ছি না। বিপেরাতে এটা আসলে সি পেরাতে চলে গেছে, বিতে না, এটা সি তে চলে গেছে। বি পেরা খুবই ছোট, সি পেরাতে আছে, আমরা দেখতে পাচ্ছি। সি পেরাতে কিওয়ার্ড গুলো হচ্ছে এই যে কনজারভেট, এই যে কনজারভেটরস, কনজারভেটরস। আচ্ছা, তাহলে আমাদের দেখতে হবে তারা কোন জায়গায় প্রোডাক্টটারে রাখছে, কোন জায়গায় প্রোডাক্টটারে তারা রাখছে। তো আমরা যদি এই যে এই পোর্শন থেকে আমরা পড়লেই হয়ে যাচ্ছে। দ্য পজিশন অফ ইচ ফ্র্যাগমেন্টেড ওয়াজ রেকর্ডেড। ফ্র্যাগমেন্টেড মানে ধরেন একটা একটা হাউসে যখন আগুনে পুড়ে যায়, একটা টুকরা, একটা ধরেন ফার্নিচারের অর্ধেক, অর্ধেক পুড়ে গেছে, অর্ধেক ভালো আছে, বা আরো যে বলা হয়, এগুলো হচ্ছে ফ্র্যাগমেন্টেড, খন্ডায়িত। অর্ধেক যে অংশগুলো, এগুলো রেকর্ড করা হচ্ছিল, হয়তো কে হিসাব করতেছিল যে কোনগুলো আছে কোনগুলো নাই। অল দ্য ডেব্রিস ওয়াজ স্টোরড ইন কাউন্টলেস ডাস্টবিন। এগুলা ডাস্টবিনের মধ্যে তারা রাখছে, স্টোর করতে। কাউন্টলেস ডাস্টবিন, ডাস্টবিনের মধ্যে তারা এগুলোরে রাখছে। আচ্ছা, সেই বিফোর শিফটেড এন্ড ক্যাটাগরাইজ, এগুলারে শিফট করা, হস্তান্তর করার পূর্বে তারা কোন জায়গায় রাখছে? ডাস্টবিনের মধ্যে রাখছে। আমাদের অ্যান্সার কি হবে? ডাস্টবিনস, এস দিতে হবে কিন্তু, এস, এস মাস্ট বি গিভেন। আচ্ছা, এবার আমার একটা কোয়েশ্চন, দেখেন তো, 28 থেকে, আমরা তো প্যারা এটা পড়লাম, 28 থেকে 30 কোন একটা কোয়েশ্চনের অ্যান্সার কি আসে? 28 থেকে 30 কোন কোয়েশ্চনের অ্যান্সার কি আসবে 28 to 30? সবগুলো অপশন পড়ব, 28 to 30, দেখেন যে কোনো একটা কোয়েশ্চনের অ্যান্সার আসে কি না। টোয়েন্টি এইট আচ্ছা, 28-এ আমাদের কি বলছে? 28-এ বলছে দ্য প্রসিজার্স ফর সর্টিং দ্য রিমেইনিং পার্টস। না, প্রসিজার তো বলে নাই, যে তারা কিভাবে যে অবশিষ্ট যে অংশগুলো আছে এইগুলো কি তারা বলছে? অবশিষ্ট অংশ তারা কিভাবে সর্ট আউট করছে, এটা কি বলছে আসলে? আচ্ছা, আচ্ছা, আপনারা এটা কোন পেরাতে বলতেছেন, এ পেরা নাকি সি পেরা? এ প্যারা, আমরা কিন্তু দুইটা প্যারাগ্রাফ পড়লাম, এও পড়ছি, সিও পড়ছি। তো এ এবং সি দুইটার থেকে কোনটা অ্যান্সার আসে বলেন? সি প্যারা থেকে একটা অ্যান্সার আসে, সি প্যারা থেকে। সি প্যারা, সি প্যারা থেকে কত নাম্বার অ্যান্সার আসবে সি প্যারা থেকে? একদম এই এই যেই লাইনটা আমরা পড়ছি এই লাইনে দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার আছে। সি প্যারাতে বলতে দেখেন, দ্য পজিশন অফ ইচ ফ্র্যাগমেন্টেড, এগুলারে রেকর্ড করা হয়েছে, এবং অল দ্য ডেব্রিস, যত ময়লা গুলো আছে,
ওইগুলার সংরক্ষণ করা হয়েছে কাউন্টলেস ডাস্টবিনের মধ্যে বিফোর বিং শিফটেড এবং ক্যাটাগরাইজ করার আগে। তাহলে এইটা থেকে আসে দ্য প্রসিজার অফ সর্টিং থ্রো দ্য রিমেইনস অফ দ্য ফায়ার। ফায়ারে যেগুলো অবশিষ্ট আছে এইগুলোরই তারা সর্টিং থ্রো মানে ক্যাটাগরাইজ করছে, শিফটেড করছে। তো কোয়েশ্চেন নাম্বার 28 এর অ্যান্সার কি হবে? চ্যাট বক্সে লিখেন কোয়েশ্চেন নাম্বার 28 এর অ্যান্সার সি। গুড। ওকে, এবার আমরা নেক্সট পার্টে যাচ্ছি। হ্যাঁ, আমাদের এটা একটু চেক করে নেওয়া উচিত ছিল। থেকে কি কোনো অ্যান্সার আসে আপনাদের কাছে মনে হয়? 28 থেকে 30 আমরা তো এ প্যারা সম্পূর্ণটা পড়ে ফেলছি, সম্পূর্ণ এ প্যারা পড়ছি। কোনো অ্যান্সার কি এ প্যারা থেকে আসছে? কোনো অ্যান্সার কি এ প্যারা থেকে আসছে আপনাদের কাছে মনে হয়? না, এ প্যারা থেকে আসে নাই। গুড। এ প্যারা থেকে তাহলে কোনো অ্যান্সারই আসে নাই। আচ্ছা, আহ এবার আমরা একটু স্কিমিং করতে চাই। স্কিমিং করে কোয়েশ্চন গুলো অবশ্যই ফাইন্ড আউট করতে হবে। যেমন আমি আপনাদের 29 বলছে যে হাউ পেপ হাউ আপার লুকড আফটার দ্য ফায়ার। ফায়ারের পরে তার বিল্ডিংটা দেখতে কেমন ছিল? আচ্ছা, এইটা বলেন তো কোন জায়গায় আমরা পাইতে পারি? এ বি সি কোন দিকে পাইতে পারি আমরা? এও পড়লাম, বিও পড়লাম, সিও পড়ছি। কোন দিকে এটা পাওয়ার পসিবিলিটি আছে? যেহেতু বিল্ডিংটা যেহেতু পুড়েই গেছে, তাহলে এটা কোন জায়গায় থাকতে পারে? কারণ শুরুতে তো বিল্ডিং এর আগুন আগুন লাগার একটা আলোচনা ছিল, তারপরে আগুন নিবানোর, মালামাল গুলা আউট করা। কোন পোর্শনে থাকতে পারে? আচ্ছা, আমরা বি প্যারাট আমরা সবাই একটু পড়বো। হ্যাঁ, দ্য ফলোয়িং মর্নিং, এই যে আপ পার্ক স্টুড ওপেন টু দা স্কাই, মানে কোনো কিছু পুড়লে তো এটা অবশ্যই আকাশের কাছে একদম ওপেন। মানে ধরেন একটা ঘর যদি পুড়ে, তাহলে একদম পরের দিন কি এটা একদম উপরে কিছুই নাই। এ স্লাজ অফ ওয়েট সার্কল কাভার দ্য গ্রাউন্ড। ওই যে গ্রাউন্ডটারে কাভার করছে কি ধরেন ছাই, ওয়েট, ভেজা ছাই। অর্থাৎ মানুষ এগুলোর উপরে পানি দিছে এবং এগুলো ভেজে গেছে, মানে ভিজা হয়ে গেছে। তাহলে এইগুলো কাভার করছে গ্রাউন্ডটারে। এবং বেসমেন্ট, ইন দ্য ইন দ্য এভরি রুম charred and fallen timbers lay among the smoke। ওই যে টিম্বার, কাঠ, এইগুলো ছিল যেগুলো, এগুলোতে এখনো কিছু পরিমাণের স্মোক, আগুনের একটা শিকার হয়তো কিছু একটা পোষণ আছে। দেখবেন যে আগুনে কোনো কিছু পুড়লে একবারে শেষ হয় না, অল্প অল্প থেকে যায়। ইট ওয়াজ দ্য সিন অফ আটার ডেভাস্টেশন। এই সিনটা হচ্ছে একটা ধ্বংসযজ্ঞের সিন। তাহলে এইটা থেকে আমাদের অ্যান্সার আসতেছে 29 এর হাউ দ্য আপার লুক আফটার দ্য ফায়ার। কিভাবে এটা, মানে এটা দেখতে কেমন ছিল, ফায়ারের পরে দেখতে এটা কেমন ছিল। সো 29 এর অ্যান্সার হলো বি। আচ্ছা, এটা আমি কেন সলভ করলাম দেখেন, ইট ওয়াজ মাই প্রেডিকশন বিকজ আমার যখন হচ্ছে আমি পেরাতে পেয়েছি আগুনের কোন কবে লাগছে, কিভাবে নিভানো হয়েছে। সি পেরাতে পড়লাম যখন, তখন আমি পেয়েছি হচ্ছে তারা আগুনের যে পুড়ে যাওয়া মালগুলোরে কি করতে। এর মানে ভেরি ক্লিয়ার, এর মধ্যেই আসলে এটার সিনটা, এটা দেখতে কেমন সেটা ছিল। ম্যাচিং ইনফরমেশন অলওয়েজ সিকোয়েন্স ব্রেক করবে, অলওয়েজ। ম্যাচিং ইনফরমেশন অলওয়েজ সিকোয়েন্স ব্রেক করে, অল দ্য টাইম। ম্যাচিং ইনফরমেশন সিকোয়েন্স ব্রেক করে, কিন্তু এই যে শর্ট অ্যান্সার কোয়েশ্চন এইটা সিকোয়েন্স ব্রেক করবে না।
শর্ট অ্যান্সার কোয়েশ্চন সিকোয়েন্স ব্রেক করবে না, কিন্তু ম্যাচিং ইনফরমেশন ব্রেক করবে। আচ্ছা, এইবার তাহলে আমি আমার অবশ্যই মাইন্ডে রাখা উচিত একটা হচ্ছে 30 হচ্ছে ইমপ্রুভমেন্ট, রিবিল্ড, সিলেকশন অফ পিপল, ক্যারি আউট রিপেয়ার ওয়ার্ক, ন্যাশনাল ট্রাস্ট, রিবিল্ড ওয়ার্ক, হাউ পিপল রিয়েক্টেড। এইগুলো হলো আমার কোয়েশ্চেন নাম্বার 30, 30 থেকে 33 এর কিওয়ার্ড। এবার আমি এমসিকিউ সলভে চলে যাব। দেখেন, আমি কিন্তু কোনো কোয়েশ্চেনই সম্পূর্ণ সলভ করতেছি না। আমি অ্যাপ্রোচটা শিখেন। প্রথমে কি পড়লাম? প্রথমে ম্যাচিং ইনফরমেশন গুলো পড়ে নিয়েছি, ম্যাচিং ইনফরমেশন গুলো রিড। হ্যাঁ, এক প্যারা থেকে দুইটা অ্যান্সার হইতেই পারে। তারপরে হচ্ছে 34, তারপরে আমি শর্ট অ্যান্সার কোয়েশ্চন সলভ করলাম, শর্ট অ্যান্সার কোয়েশ্চন সলভ করলাম। এই শর্ট অ্যান্সার কোয়েশ্চন সলভের পরে ম্যাচিং গুলো আবার পড়ে নিছি, সবগুলো ম্যাচিং পড়ে নিছি, এবং এই পড়ে নেওয়ার মধ্যে আমি দুইটার অ্যান্সার পেয়ে গেছি। অ্যাপ্রোচটা ক্লিয়ার কিনা বলেন? প্রথমে ম্যাচিং কোয়েশ্চন পাওয়ার পরেই ম্যাচিং ইনফরমেশন গুলো সবগুলো পড়লাম, তারপরে শর্ট অ্যান্সার কোয়েশ্চন গুলো পড়লাম, এবং শর্ট অ্যান্সার কোয়েশ্চন গুলো আমি সলভ করলাম, এবং সেই সলভ করার পরে আমি আবার ম্যাচিং ইনফরমেশন সবগুলো পড়ছি, এবং পড়ার ফলে আমি দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি। এইটাই হবে আপনার রিয়েল এক্সামের অ্যাপ্রোচ। বুঝতে পারছি? যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই হ্যান্ড রেজ করবেন, অথবা আপনি যদি কনফিউশন না থাকে তাহলে ইউ ক্যান রাইট ডাউন ওকে। ওকে, এইবার দেখেন আমি কি করতেছি। এইবার আমি অন্য কোয়েশ্চন সলভে যাব। এবার আমি অন্য একটা কোয়েশ্চন সলভে যেতে চাই। অন্য কোয়েশ্চন দেখেন, আমরা শিখবো ধীরে ধীরে, সবকিছু শিখবো, ম্যাচিং কিভাবে সলভ করতে হয় শিখবো ইনশাল্লাহ। আহ স্টে কানেক্টেড। আমাদের এটাতে বলছে যে ম্যাচিং যে কোয়েশ্চন গুলো আছে এমসিকিউ খুব বেশি, মাত্র অনলি 3 কোয়েশ্চন। আচ্ছা, 3টা কোয়েশ্চন থেকে বলছে প্রথমে দ্য ফায়ার ডেস্ট্রয়েড, তারপরে 39-এ বলছে ওয়ান অফ দ্য রিজনস ন্যাশনাল ট্রাস্ট ডিসাইডেড টু রিবিল্ড আ পার্ক, আর 40-তে বলছে সাম অফ দ্য ক্রাফটম্যান, মেন এন্ড উইমেন এমপ্লয়েড ইন দ্য রেস্টোরেশন অফ আ পার্ক বেনিফিটেড। এই 3টা কোয়েশ্চনের মধ্যে কোন কোয়েশ্চনের স্ট্রং কিওয়ার্ড আছে আমারে বলেন, চ্যাট বক্সে লিখবেন। 3টা কোয়েশ্চনের মধ্যে কোন কোয়েশ্চনটাতে স্ট্রং কিওয়ার্ড আছে? 38, 39 এবং 40, কোনটাতে স্ট্রং কিওয়ার্ড আছে? 38-এ, রাইট? 38 না, 39-এ স্ট্রং কিওয়ার্ড আছে। দেখেন লিখেছে ন্যাশনাল ট্রাস্ট। আচ্ছা, আমি এবার কিছু অপশন, আমি অপশন থেকেও কিছু কিওয়ার্ড নিলাম। মিড ফর, এই যে একটা নাম আছে, অনেক কঠিন একটা নাম। তারপর হচ্ছে রিপিয়ার, তারপর হচ্ছে নাথিং, স্কেল। আচ্ছা, এবার আমাকে খুঁজতে হবে যে এই ট্রাস্টের নামটা আছে কোন জায়গায়। আমরা অবশ্যই নিচ থেকে খুঁজে যাব। আমরা সি প্যারা পড়ছি, ডি প্যারাতে দেখেন তো ট্রাস্টের কোনো নাম আছে কিনা। ডি প্যারাতে, ডি প্যারাতে ইজ দেয়ার এনি নেম অফ ট্রাস্ট? ডি প্যারাতে, এ প্যারাতেও কি ট্রাস্টের নাম আছে? ইয়েস, এ প্যারাতেও ট্রাস্টের নাম আছে। দ্যাট মিনস এটা আমার কিওয়ার্ড হলো না। এই যে এ প্যারাতেও ন্যাশনাল ট্রাস্ট আছে, ডি প্যারাতেও ন্যাশনাল ট্রাস্ট আছে, তারপরে হচ্ছে এখানে অনেক জায়গায় ন্যাশনাল ট্রাস্ট আছে। তাহলে যখন আপনার কোয়েশ্চনের কিওয়ার্ড দিয়ে কাজ হবে না, তখন অপশন থেকেও কিওয়ার্ড নিতে হবে। অপশন থেকে দেখেন ফিডা ফেমস্পিন ফ্যামিলি, এটা একটা কিওয়ার্ড। তারপরে হচ্ছে বার্নিং, বার্নিং স্টুড আনসাউন্ড, এটা একটা কিওয়ার্ড। পে একটা কিওয়ার্ড, পে। নাথিং স্কেল, ট্রাইড, এগুলো একটা কিওয়ার্ড। পরের কোয়েশ্চনটাও নেন, ক্রাফটসম্যান, ক্রাফটসম্যান কুড বি দ্য স্ট্রং কিওয়ার্ড। ক্রাফটসম্যান এবং উইমেন, ক্রাফটসম্যান উইমেন, এই দুইটা আমার ভালো কিওয়ার্ড। তাহলে আমি আগে ক্রাফটসম্যান এবং উইমেন খুঁজে আসি। দেখেন তো ক্রাফটসম্যান এবং উইমেন কোন জায়গায় আছে। এ প্যারাতে তো ক্রাফটসম্যান উইমেন নাই, বি প্যারাতেও নাই, সি তেও নাই। ডি তে কি ক্রাফটসম্যান উইমেন আছে? ক্রাফটসম্যান উইমেন, ডি প্যারাতে ক্রাফটসম্যান উইমেন আছে? ডি প্যারাতে কি ক্রাফটসম্যান উইমেন আছে আমার?
নো। আমরা ই প্যারাটা একটু লোকেট করি, ই প্যারাটা লোকেট করি। ই প্যারাতে দেখবেন একটু, এই যে ই প্যারাটা এই জায়গা থেকে স্টার্ট হয়েছে, এখানে ক্রাফটসম্যান উইমেন নাই। আমরা ই এর মেইন অংশ হচ্ছে এটা, এটা এই জায়গাটা একটু লোকেট করি। এখানে ক্রাফটসম্যান উইমেন আছে কিনা, ক্রাফটসম্যান উইমেন। এখানে আমি আবার ন্যাশনাল ট্রাস্ট দেখতে পাচ্ছি, ন্যাশনাল ট্রাস্ট। এই যে ফাইন, ফাইন মানে পে। আমার কাছে মনে অ্যান্সার এটা 38 এর অ্যান্সার, 9 এর অ্যান্সার এই জায়গায় আছে। ফাইন মানে পে, ওই যে অপশনের কিওয়ার্ডটা চলে আসলো। আবার ওই যে ওই মানুষটার নামও আছে। এই যে ক্রাফটসম্যান উইমেন, এফ প্যারা শুরুর লাইন পাইছেন? ক্রাফটসম্যান উইমেন, ক্রাফটসম্যান উইমেন। ক্রাফটসম্যান উইমেন এফ প্যারার শেষের লাইনে, শুরুর লাইনই আছে। তাহলে আমার কাছে মনে হয় 40টা আগে সলভ করাই উত্তম। 40-র উপরে এমসিকিউ কিন্তু সিকোয়েন্স ব্রেক, সিকোয়েন্স মেনটেন করে। অর্থাৎ 38 এর পরে 39, 39 এর পরে 40। যেহেতু 40 পাইছি, এর অর্থ হইলো 39 উপরে আছে। তো এবার আমরা তাহলে 39 আমরা সলভ করতে পারি। কেন সলভ করতে পারি? বিকজ 39-এ যে ন্যাশনাল ট্রাস্ট এবং অপশনের একটা কিওয়ার্ড পে, এটা কিন্তু আমার কাজে লাগছে। এখানে আছে পাইন, পে এর পরিবর্তে আছে পাইন, আর ন্যাশনাল ট্রাস্ট আছে। তো আমি এই অংশটা পড়লে আমার কাছে মনে হয়, অলসোর পার্ট থেকে পড়লে আমার কাছে মনে হয় আমি 39 এর অ্যান্সার পেয়েও যেতে পারি। তো একটা ট্রাই মারা যাক। লেটস ট্রাই, ট্রাই করতে তো অসুবিধা নাই। আমাদের বলছে দেখেন, কোয়েশ্চনটা ভালোভাবে বুঝে, ওয়ান অফ দ্য রিজন ন্যাশনাল ট্রাস্ট ডিসাইড করছে রিবিল্ড করার জন্য। একটা রিজন কি? ওয়ান অফ দ্য রিজনস, রিবিল্ডের জন্য ওয়ান অফ দ্য রিজনস কি? আচ্ছা, অলসো দ্য প্রপার্টি ওয়াজ কাভার্ড বাই ইন্স্যুরেন্স। তাদের যে প্রপার্টিটা, সেই ইন্স্যুরেন্সের আন্ডারে নিয়ে গেছে। সো দ্য রিপেয়ার্স উড নট কল আপন দ্য ন্যাশনালিস্ট ওন ফান্ডস। রিপেয়ার উডন্ট কল আপন, আমাদেরকে এবার কল আপনের মিনিং জানতে হবে। আপনারা যারা একটু আছেন ক্লাসে সবাই কল আপনের সিনোনিম লিখবেন, কল আপন। কল আপন দিয়ে কি বোঝায়? কল আপন, কল আপন দিয়ে কি বোঝায়, কেউ কি জানি? আচ্ছা, কল আপন এর অর্থ হচ্ছে এখানে দ্য রিপেয়ার্স উডন্ট কল আপন দ্য ন্যাশনালিস্ট। ইয়েস, তাদেরকে ডাকা, ডাকা, ইয়েস এক্স্যাক্টলি। কল আপন মানে তাদেরকে হেল্পের জন্য তাদের কাছে যাওয়া, হেল্প, আস্কিং হেল্প। কল আপন মিনিং হচ্ছে আস্কিং হেল্প। তাহলে হেল্পের জন্য তাদের কাছে যাওয়া। তাহলে রিপেয়ার্স যারা আছে তারা ন্যাশনাল ফান্ডের কাছে যাবে না। লাস্টলি, মাছ হ্যাড হ্যাভ বিন সেভড, অনেক বেশি মানে তার অনেক বেশি পরিমাণের টাকা তাদের সেভ হইছে, সেভ অফ দ্য ফাইন কালেকশন রিকোয়ার্ড স্পেশালি ফর ওই কাজটার জন্য, বাই একজন মানুষ এবং একজন তার ছেলে এই কালেকশনটা করছে। দিস অবজেক্টস বিলং টু নাও এলসওয়্যার, এই অবজেক্ট গুলো বর্তমানে অন্য জায়গায় আছে। কমপ্লিট দ্য রেস্টোরেশন অফ হাউস would allow them to be seen and enjoyed again in their original setting. আচ্ছা, এই জায়গায় যে মেইন বিষয়টা হচ্ছে, আহ তাদের এই প্রপার্টিটা চলে গেছিল ইন্স্যুরেন্সের কাছে। তাদের এই প্রপার্টিটা কার কাছে গেছিল? ইন্স্যুরেন্সের কাছে চলে গেছিল। তো ইন্স্যুরেন্সের কাছে যাওয়াতে এবার তারা এই যে ন্যাশনাল ট্রাস্ট যারা আগে এটারে ঠিক করার ট্রাই করছে, তাদেরকে এবার তারা ডাকতে পারতেছে না। তো ফাইনালি মাছ হ্যাভ বিন সেভড, তাদের অনেক পরিমাণে সেভ হইছে। কি সেভ হইছে? ফাইন, ফাইন কালেকশন অ্যাকোয়ার্ড স্পেশালি ফর, তাহলে তাদের অনেক পরিমাণে সেভ হইছে এই ফাইন কালেকশন থেকে। এবং যে ফাইন কালেকশনটা কে কে করছে? মেথু এবং তার ছেলে। এবং এই অবজেক্ট গুলো বর্তমানে অন্য জায়গায় আছে, যেটা কমপ্লিট restoration of house would allow them to be seen and enjoyed again. এটা হচ্ছে আমি পড়লাম। তাহলে এবার আমি প্রথম অপশন পড়ি।
ওয়ান অফ দ্য রিজনস অফ ন্যাশনাল পার্ক ডিসাইডেড টু রিবিল্ড এর জন্য তারা ডিসাইড করছে দ্য মিডা ফ্যামিলি ওয়ান্ট মিডা ফ্যামিলি ওয়ান্টেড দেম টু, আচ্ছা মিদার ফ্যামিলি কি তারা আসলে চাইছিল, ন্যাশনাল ট্রাস্ট কি চাইছে, নাকি তারা ট্রাস্ট রে চাইছিল? ইয়েস অর নো লিখেন। সরি, তারা কি ট্রাস্ট কে চেয়েছিল নাকি যে ইন্স্যুরেন্স চেয়েছিল? তারা আসলে চাইছে কোনটা? অপশন এ নিয়ে বলেন না। এটা আসলে ফলস, অপশন এ ইজ ফলস। তারা ট্রাস্ট চায় না, ইন্স্যুরেন্স চাইছে। দ্য বিল্ডিং এজ ইট স্টুড ওয়াজ আনসাউন্ড, তারা যে বিল্ডিংটা তৈরি করছে এটা বেশি সুন্দর হয় নাই, তা কি বলছে? না, বিল্ডিং তো সুন্দর হইছে। বিল্ডিং তো বলেন, দেখেন বিল্ডিংটা কি হয়েছে, অরিজিনাল সেটিং এ চলে গেছে, তার মানে বিল্ডিং সুন্দর হইছে। এই অপশন বিটাও ফলস। সিতে বলছে দে উডন্ট হ্যাভ টু পে ফর দেয়ার রিপেয়ার্স, তাদেরকে রিপেয়ারের জন্য পে করতে হয় নাই। এটা হইতে পারে কারণ তারা ওই যে মানি কালেকশন করছে, দুইজন বাপ ছেলে, এটা একটা রিজন হইতে পারে। নাথিং অন দ্য স্কেল হ্যাড বিন ট্রাইড বিফোর, অন্য কেউ এটারে পূর্বে ট্রাই করে নাই, এটা নিয়ে আলোচনা আসলে নাই, নট গিভেন। সো আমাদের অ্যান্সার কোনটা? সি। বুঝতে পারছি এটা আমরা, মেবি ক্লিয়ার। তো গাইজ লেটস গো ফর, কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে আমাদের? ওকে, সো আমরা তাহলে এবার নেক্সট কোয়েশ্চনে যাই। 40, সাম অফ দ্য ক্রাফটম্যানস এমপ্লয়েড হয়েছিল রেস্টোরেশন ওয়ার্কের জন্য এবং তারা বেনিফিটেড হইছে। দে হ্যাভ বেনিফিটেড বিকজ, আমাদেরকে রিজন খুঁজতে হবে, কারণটা কি? বিকজ, আচ্ছা আমরা অবশ্যই, আমি ভেরি ক্লিয়ারলি বলি ম্যাচ এমসিকিউ সিকোয়েন্স মেনটেন করবে। যেহেতু 39 আমি এই জায়গায় পেয়েছি, 40 তার নিচে আছে, হয়তো ই পেরাতে আছে, এফ পেরাতে আছে, অথবা জি তে আছে, অথবা এইচ এ আছে। সিকোয়েন্স অবশ্যই মেনটেন করবে। তো আমরা এটা না এফ প্যারাতেই দেখতে পাচ্ছি যে ক্রাফটসম্যান, উইমেন, তারপর হচ্ছে রেস্টোরেশন, ক্রাফটসম্যান, উইমেন, রেস্টোরেশন, এই যে এনর্মাস বেনিফিট, বিকজ, এগুলো হচ্ছে সিগন্যাল, দিজ আর দ্য সিগন্যাল যে আমাদের অ্যান্সারটা এই পোর্শনে আছে। তো এটা আমাদের ভালোভাবে পড়ে নিলে আমরা অ্যান্সারটা হোপফুলি পেয়ে যাব। তো কোয়েশ্চেনটা আবার একটু অ্যানালাইসিস করি। কোয়েশ্চেনে বলছে যে সাম অফ দ্য, কিছু ক্রাফটসম্যান, ক্রাফটসম্যান মানে তাদের যে শিল্প, কিছু শিল্প, সরি এখানে ক্রাফটসম্যান মানে বোঝাচ্ছে যারা দক্ষ, স্কিলড, যে আর্টিস্ট আছেন তাদেরকে বোঝাচ্ছে, স্কিলড ওয়ার্কার। এবং উইমেনদের নিয়োগ দেওয়া হয়েছিল। এবং সরি, এখানে আমাদের একটু ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে, আই নিড টু রিপিট। আমার এখানের একটা ল্যাঙ্গুয়েজ বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন না বুঝলে যাতে আপনার একদমই লাভ হবে না। আমি একটা স্লাইড একটু ওপেন করছি, আমাকে একটু 10 সেকেন্ড টাইম দিবেন। আচ্ছা, আমাদের কোয়েশ্চনটা কি লিখে আছে, আমি কোয়েশ্চনটা একটু লিখি। সাম অফ দা ক্রাফটসম্যান এন্ড উইমেন, আচ্ছা তাহলে এটা প্লুরাল হবে, এম ই এন হবে, হ্যাঁ, আর এদিকে ক্রাফটসম্যান এম ই এন হবে। তাহলে তাদের মধ্যে কিছু মানুষ এমপ্লয়েড, ইন দ্য রেস্টোরেশন, এমপ্লয়েড ইন দ্য রেস্টোরেশন অফ আপ পার্ক, আপ পার্ক মানে তাদের এই যে কাজটা, হ্যাভ বেনিফিটেড। আচ্ছা, এখানে আমাকে একটা ল্যাঙ্গুয়েজ পয়েন্ট যদি আমি না বুঝি, আমি কোয়েশ্চনটা বুঝতে পারবো না। ল্যাঙ্গুয়েজ পয়েন্ট আমাকে অবশ্যই বুঝতে হবে। এইটা হচ্ছে এবং তারপরে কি লেখা আছে, বিকজ। এখানে হচ্ছে সাম অফ দা ক্রাফটসম্যান এবং উইমেন, এটা হলো টোটালটা সাবজেক্ট।
তাহলে তাদের মধ্যে কিছু ক্রাফটসম্যান এবং উইমেন যারা আছেন তারা কি করছেন, এটা হলো সাবজেক্ট। আচ্ছা, এমপ্লয়েড, এটাও একটা ভার্ব। এমপ্লয়েড ইজ এ ভার্ব। ইন দ্য রেস্টোরেশন পার্ক হ্যাভ বেনিফিটেড, এটাও একটা ভার্ব। এবার বলেন তো আপনারা এটার মধ্যে মূল ভার্ব কোনটা? হুইচ ওয়ান ইজ দ্য মেইন ভার্ব হিয়ার? হুইচ ওয়ান ইজ দ্য মেইন ভার্ব হিয়ার? হ্যাভ বেনিফিটেড। আচ্ছা, এইটার তাহলে মূল সেন্টেন্সটা আসলে কি ছিল, আর ওনারা আমাদের রিডিং ডিফিকাল্টিস এর জন্য ওনারা কি করতেন? এখানে মূল সেন্টেন্সটা ছিল হু ওয়ার এমপ্লয়েড, এইটা ছিল মূল সেন্টেন্স। রিডিং ডিফিকাল্টিস তৈরি করার জন্য ওনারা হু এবং ওয়ারটারে তুলে দিছেন। তাহলে মূল সেন্টেন্সের এখানে প্রথম সাবজেক্ট হইছে সাম অফ দা, ক্রাফটসম্যান এবং উইমেন, যাদেরকে এমপ্লয়েড করা হয়েছিল তারা বেনিফিটেড হইছে। তাহলে কারা বেনিফিটেড হইছে? ক্রাফটসম্যান এবং উইমেনরা বেনিফিটেড হইছে। কোন ধরনের ক্রাফটসম্যান এবং কোন ধরনের উইমেন? যাদেরকে এই রেস্টোরেশন কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। বুঝতে পারলাম? আর আমাদের সেন্টেন্সটা উপরে যেটা ছিল এটাও একই মিনিং, কিন্তু এই জায়গায় হু এবং ওয়ার, এই যে দুইটা, আহ একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং আরেকটা হচ্ছে ভার্ব, এই দুইটা বিষয় তারা রিডিং ডিফিকাল্টিস তৈরির জন্য উঠাইয়া দিছে। দিয়ে লিখছে সাম অফ দা ক্রাফটসম্যান এমপ্লয়েড ইন দ্য রেস্টোরেশন হ্যাভ বিন বেনিফিটেড, তারা বেনিফিটেড হইছে। আচ্ছা, তো এটা আমরা বুঝতে পারছি যে এখানে পরিপূর্ণ মিনিংটা আসলে কি ছিল। পরিপূর্ণ মিনিংটা ছিল, পরিপূর্ণ সেন্টেন্সটা ছিল হু ওয়ার এমপ্লয়েড, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তারা বেনিফিটেড হইছে। তার মানে এবার কারা বেনিফিটেড হইছে? ওয়ার্কসম্যান এবং উইমেনরা, ওয়ার্কসম্যান এন্ড উইমেন, তারা বেনিফিটেড হইছে। তো আমাদের কোয়েশ্চনে যাচ্ছে আবার। আমাদের তাহলে কোয়েশ্চেন তাহলে কি বলছে যে ওয়ার্কসম্যান এবং উইমেনরা বেনিফিটেড হইছে বিকজ, কেন বেনিফিটেড হইছে আমাদের কি খুঁজতে হবে? রিজন খুঁজতে হবে, বিকজ। আচ্ছা, এবার আমরা প্যাসেজে যাই। প্যাসেজে গিয়ে আমরা প্যাসেজটা পড়লে ইনশাআল্লাহ অ্যান্সার পেয়ে যাব। এখানে যেন বিকজ দিয়ে একটা ল্যাঙ্গুয়েজ ছিল, বেনিফিটেড ছিল। এখান থেকে আমরা পড়ি দিস, দিয়ে শুরু যেহেতু হইছে আগের লাইনে যাওয়া লাগবে। আচ্ছা, ওয়ান্স থেকে পড়ি। ওয়ান্স দ্য কোয়ালিটি এন্ড স্কিল অফ ইন্ডিভিজুয়াল মানে ওই যে ক্রাফটম্যান, একজন মানুষের দক্ষতা। কোম্পানি হ্যাড বিন অ্যাসার্টেন, দে হ্যাড টু পাস এন ইকোনমিক টেস্ট। আচ্ছা, লোকগুলারে নিয়োগ দেওয়ার জন্য তাদেরকে একটা টেস্ট দিতে হইতো, এটাই বুঝাইছে। এজ এভরি জব ওয়াজ কম্পিটিটিভলি টেন্ডার্ড, কারণ ওইগুলারে টেন্ডার দেওয়া হয়, নিয়োগ দেওয়া হয়, দরপত্র দাখিল করা হয়। দিস হ্যাজ হ্যাড এনরমাস বেনিফিটস, এটার অনেকগুলো সুবিধা ছিল। বিকজ নট অনলি হ্যাভ এ নাম্বার অফ হাইলি স্কিল পিপল কাম টু ফোর, শুধু স্কিল পিপল যারা আছে তারাই শুধু এটাতে আসে না। উড উড কার্ভার্স ফর এক্সাম্পল ফলোইং দ্য ফুটস্টেপ অফ ড্রিলিং ব্রিবন্স, অর্থাৎ যারা হচ্ছে একদম নিম্ন পর্যায়ে যারা কাজ করে, একদম যারা যেমন উড কার্ভার্স মানে কি? যারা কাঠের কাজ করে, যারা একদম উড কার্ভার্স মানে কাঠের যারা কাজ করে, তারাও কি এটাতে আসছে। তার মানে এখানে মেসেজটা ক্লিয়ার। এই নিউ গড়ফেলে শুধুমাত্র যে স্কিল্ড ওয়ার্কার তারাই শুধু আসে নাই, উড কার্ভাররাও আসছে, ফলোইং দ্য ফুটস্টেপ। বাট, এবার বলছে বাট মেনি অফ দেম, ফর এক্সাম্পল প্লাস্টার্স, হ্যাভ রিলার্ন। এই রিলার্ন মানে মেনি অফ দেম, এই মেনি অফ দেম কারা? ক্রাফটসম্যান এবং উইমেন। রিলার্ন, মানে তারা বেনিফিটেড। রিলার্ন মানে কি? তারা কি হইছে? বেনিফিটেড হইছে the skill of 17th and 18th centuries which can now be
দ্য ইউজ অফ আদার কান্ট্রি হাউস ওনার্স ওয়েন দ্য নিড অ্যারাইজেস। তাহলে তারাও ওই যে 19th এবং 17th সেঞ্চুরির কাজের যে একটা স্কিল প্রয়োজন ছিল সেই স্কিল গুলো তারাও শিখতে পারছে। আচ্ছা, তাহলে তারা আলটিমেটলি কিসের জন্য বেনিফিট হয়েছে? এবার এটাই আমাদের অপশন গুলো থেকে খুঁজে বের করতে হবে। প্রথম অপশনে বলছে দে হ্যাভ ভেরি ওয়েল পেইড। আচ্ছা, তাদেরকে ওয়েল পেইড ডুইং ইন্ট্রিকেট ওয়ার্ক মানে হচ্ছে কমপ্লেক্স ওয়ার্ক, কমপ্লেক্স কাজের জন্য তাদেরকে বেশি টাকা দিত। এটা কি আসলে বলছে এই জায়গায়? ডিজাইন ইনফরমেশন, কমপ্লেক্স কাজ, কমপ্লেক্স মানে কঠিন কাজ, কমপ্লেক্স কাজের জন্য তাদেরকে অনেক বেশি টাকা পয়সা নিয়ে কি কোনো আলোচনা আছে? নট গিভেন। তারপরে দা বিজনেস হ্যাভ বিকাম মোর কম্পিটিটিভ, তাদের ব্যবসা কম্পিটিশন চলে আসছে ব্যবসার মধ্যে, এটাও তো নট গিভেন, বলে নাই। দে ওয়ার এবল টু ওয়ার্ক উইদিন গিলন গিবন্স, তারা গিলন গিবন্স এর সাথে কাজ করতে পারতো, এটা কি বলছে? এটা কিন্তু বলছে তারা গিলন গিবন্স এর সাথে কাজ করতে পারতো, এই যে এই জায়গায় গিলন গিবন্সটা মেনশন করা আছে। কিন্তু গিলন গিবন্সদের সাথে কি শুধু উইমেনরাই কাজ করতে পারতো? এখানে কি ক্রাফটসম্যানরাও কাজ করে নাই? ক্রাফটসম্যানও তো করছে, তাহলে এই বিষয়টা ক্লিয়ারলি বলে নাই। দে অ্যাকোয়ার্ড স্কিলস দে ডিডন্ট হ্যাভ প্রিভিয়াসলি, তাদের যে স্কিলটা ছিল না তারা ওই স্কিলটা অর্জন করতে। এটা কি হইতে পারে? ইয়েস, এটাই হইতে পারে, বিকজ এই জায়গায় দেখেন মেনি অফ দেম হ্যাভ রিলার্ন, তারা শিখতে পারছে স্কিল যেগুলো 17th এবং 18th সেঞ্চুরিতে হুইচ ক্যান নাও বি ইউজ অফ আদার কান্ট্রি হাউস ওনার্স, যেগুলো 17th এবং 18th সেঞ্চুরিতে তারা এগুলো শিখতে পারছে যেগুলো অন্য কান্ট্রিতে বর্তমানে কি হয়, ইউজ হয়। দে হ্যাভ রিলার্ন দ্য স্কিল অফ দ্য 17th এবং 18th সেঞ্চুরি, তারা 17th এবং 18th সেঞ্চুরির স্কিল গুলো শিখতে পারছে এবং এই স্কিল গুলো আদার কান্ট্রির হাউজে ইউজ হয়। তাহলে দে অ্যাকোয়ার স্কিল দে ডিডন্ট হ্যাভ প্রিভিয়াসলি, 17th সেঞ্চুরির স্কিল তো তার কাছে ছিল না, তো প্রিভিয়াসলি যেটা ছিল না তারা সেটাই শিখছে। অ্যান্সার ইজ ডি। কোনো কনফিউশন থাকলে প্লিজ। আচ্ছা, আমরা তাহলে দুইটা প্যারাগ্রাফ পড়লাম, একটা প্যারাগ্রাফ পড়ছি এফ আর একটা পড়ছি ই। আমরা এবার না আবার একটু ম্যাচিংটা ম্যাচ করে আসি, দেখেন তো কোনো একটা ম্যাচিং আসে কিনা, সবগুলা ম্যাচিং থেকে আমরা একটু চেক করি যে ম্যাচিং এর কোনো একটা আসে কিনা। Is there any matching that comes with? একটা ম্যাচিং আছে, দেখেন কোন ম্যাচিংটা চলে আসতেছে এই অ্যান্সারের মধ্যে। দেখেন কিভাবে তার এই দুটো তো হয়ে গেছে। ইমপ্রুভমেন্ট মেড রিবিল্ড, এটা নিয়ে কিছু বলে নাই। সিলেকশন অফ পিপল ক্যারি আউট দ্য রিকোয়ার ওয়ার্ক, কিভাবে তারা মানুষ সিলেক্ট করতো, এটা নিয়ে যেন কোন প্যারায় পড়ছি। কিভাবে তারা মানুষকে সিলেক্ট করতো, এটা যেন কোন প্যারায় পড়ছি আমরা। এই যে এফ প্যারায় পড়ছি কি, তাদের একটা এ প্যারাতে পড়ছেন, এফ প্যারাতে পড়ছেন। ওই যে তারা হাইলি স্কিল মানুষগুলারে নিত কিসের মাধ্যমে, তারা একটা টেস্ট নিত, টেস্ট, এই যে পাস অন এন ইকোনমিক টেস্ট, তাদেরকে এই টেস্টটা দিতে হইতো, এই টেস্ট দেওয়ার ফলে নিত। তাহলে আমাদের 31 এর অ্যান্সার হচ্ছে এফ। আচ্ছা 30, তারপর হচ্ছে হোয়াই ন্যাশনাল ট্রাস্ট চুজ টু রিবিল্ড, ন্যাশনাল ট্রাস্ট কেন রিবিল্ড করার জন্য চুজ করছে? আচ্ছা, এইটা নিয়ে আমরা কোন একটা প্যারায় পড়ছি, কোন প্যারাতে পড়ছেন বলেন? ই প্যারাটাতে আমরা পড়ছিলাম, ই প্যারাতে, ই প্যারাতে আমরা পড়ছিলাম। দেখেন এখানে লিখে আছে it was undertaken for three main reasons. After the fire had apparent, the structure splendidly decorated indoors, এবং এই জায়গায় এই যে ন্যাশনাল ট্রাস্ট তারা ফান্ড করছিল, তারা এই ই প্যারাতে এই জায়গাতে আসলে এটা আছে। আমরা এটা পড়ছিলাম 32।
ওয়াই ন্যাশনাল ট্রাস্ট টু চুজ, তারা কেন চুজ করছে? ওয়াই মানে রিজনস। এই যে দেখেন, ইট ওয়াজ আন্ডারটেকেন ফর, আন্ডারটেকেন মানে নিয়ে নেয়া, ফর থ্রি মেইন রিজন, তিনটা রিজনের জন্য, তিনটা মেইন রিজনের জন্য এটা নিয়ে নেয়া। প্রথমটা হচ্ছে আফটার দ্য ফায়ার ইট হ্যাড বিকাম অ্যাপারেন্ট, প্রথম হইছে এটা একদম স্পষ্ট হয়ে গেছে, হাউ মাচ রিমেইন, কতটুকু স্ট্রাকচার বাকি আছে, একটা ঘর পুড়ে গেলে কতটুকু স্ট্রাকচার বাকি আছে এটা একদম পরিষ্কার হয়ে যায়। অলসো দ্য প্রপার্টি ওয়াজ কাভার্ড বাই ইন্স্যুরেন্স, আরেকটা রিজন হচ্ছে প্রপার্টি ইন্স্যুরেন্স দ্বারা কাভার্ড হয়েছিল। এবং লাস্টলি, ইট ইজ এ লাস্ট রিজন, মাচ অফ হ্যাড বিন সেভ অফ দ্য ফাইন, অনেক টাকা পরিমাণ সেভ হয়ে গেছে, কেন সেভ হয়েছে, তারা ফাইন কালেকশন করছে। তাহলে আমাদের এখানে রিজন গুলো কি? একটা হলো ফাইন কালেকশন, একটা হলো ইন্স্যুরেন্স কভার, আর একটা হলো কি কি বাকি আছে এটা তাদের কাছে স্পষ্ট ছিল। তাহলে এইটার থেকেই আসে হোয়াই ন্যাশনাল ট্রাস্ট চুজ, রিবিল্ড করার জন্য কেন তারা চুজ করছে, এই হচ্ছে তিনটা রিজন। তো 32 এর অ্যান্সার কি? ই। ওকে, এবার আমরা তাহলে নেক্সট কোয়েশ্চেনের অ্যান্সারে যাব। নেক্সট কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে আমাদের 40 এবার সলভ করতে হবে। অ্যাপ্রোচ ভেরি ক্লিয়ার, আমি আবার একটু রিপিট করে দিই, অ্যাপ্রোচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে কি করছি? ম্যাচিং ইনফরমেশন পড়ছি, শুধুমাত্র পড়ছি, প্রেডিকশন করছি। তারপরে শর্ট অ্যান্সার কোয়েশ্চন সলভ করলাম। তারপরে শর্ট অ্যান্সার কোয়েশ্চন যখন সলভ করছি তখন ম্যাচিং গুলো আবার করছি, এবং তার থেকে দুইটা কোয়েশ্চনের অ্যান্সার পেয়ে গেছি। তারপরে এমসিকিউ সলভ করছি, এমসিকিউ দুইটা সলভ করছি, এবং এমসিকিউ সলভের পরে আবার ম্যাচিং ইনফরমেশন পড়ছি, এর ফলে আরো দুইটা অ্যান্সার পেয়ে গেছি। দিস মাইট বি দ্য অ্যাপ্রোচ। ম্যাচিং ইনফরমেশন অন্যান্য কোয়েশ্চেন গুলো সলভ করার সময় সলভ করলে আপনি ইজিলি পেয়ে যাবেন। তো এবার আমি 40 নাম্বার কোয়েশ্চনে গেলাম। 40 নাম্বারে বলা আছে যে, 40 আমাদের হয়ে গেছে, ফায়ার, দ্য ফায়ার ডেস্ট্রয়ার, দ্য ফায়ার ডেস্ট্রয়ার। আচ্ছা, আমাদের আরেকটা ম্যাচিং বাকি আছে, হ্যাঁ, আমরা ওই ম্যাচিংটা করে নিই। বলছে যে হাউ পিপল রিয়েক্টেড টু রিবিল্ড, ওইটা বিল্ড হওয়ার পরে মানুষের রিয়াকশন কি ছিল। আচ্ছা, রিবিল্ড দেখেন, আপনারা একটু সবসময় না ইনফরমেশন গুলো গ্যাদার করবেন, তাহলে আপনার রিডিং এ খুবই হেল্প হবে। কিভাবে গ্যাদার করবেন? এই যে এই জায়গায় একটা অর্গানাইজেশন রিবিল্ডের জন্য নিছে, দায়িত্ব নিছে, অর্গানাইজেশনটার নাম হইছে ন্যাশনাল ট্রাস্ট। এই যে ন্যাশনাল ট্রাস্ট দায়িত্ব নিছে, এবং তারপরে এই যে এফ প্যারাতে আমরা কি পাইছি? এফ প্যারাতে পাইছি হচ্ছে তারা কিভাবে স্কিল্ড পিপল গুলারে নিছে। তার মানে অবশ্যই এর পরে থাকবে, তারা এরপরে তারা বিল্ড করবে, এবং বিল্ডের পরে তাদের মানুষের রিয়েকশন আসবে, আদারওয়াইজ আসবে না। এই জি প্যারাতে দেখবেন বিল্ড নিয়ে আলোচনা, এই যে দা বিল্ডিং প্রোগ্রাম ওয়াজ কমপ্লিটেড, তার মানে বিল্ডিং কিভাবে হইছে না হইছে এটা নিয়ে আলোচনা। এবার এই জায়গায় দেখেন তো জি প্যারা অথবা এইচ প্যারা, কোন প্যারাতে মানুষের রিয়েকশন নিয়ে আলোচনা আছে। মানুষ, এটা বিল্ডিং হওয়ার পরে মানুষ লাফাইছে, মানুষ হাঁটছে। জি এবং দুইটা অপশন দিলাম, জি এবং এইচ, কোনটাতে মানুষের আলোচনা আছে, যে মানুষরা রিয়েক্ট করছে, মানুষ এটার দেখার পরে লাফাইছে, মানুষ কান্না করছে, মানুষ খুশি হয়েছে, এই ধরনের ল্যাঙ্গুয়েজ কোন জায়গায় আছে? এই যে এটা নিয়ে আলোচনা আছে, ইয়েস, এইচ এ আছে, এক্সাক্ট, এইচ এ। দ্য ফ্যামিলি, পরিবার এবং রুম স্টিওয়ার্ডস ওয়্যার ভিজিবলি মুভ, ভিজিবলি মুভড মানে বুঝেন, মুভ। আমি বললাম যে আই ওয়াজ মুভ, এর অর্থ কি? আই ওয়াজ মুভ, হোয়াট ডাজ মুভ মিন? চ্যাট বক্সে লিখবেন আপনারা, চ্যাট বক্সে লিখেন মুভের মানে কি, মুভ, আই ওয়াজ মুভ। কোথাও যাওয়া না, কোথাও যাওয়া না, মুভের মানে এই জায়গায় অন্যরকম, মুভড। আই ওয়াজ মুভ।
কোনো কিছু সম্পর্কে আপনার স্ট্রং একটা ফিলিংস থাকা, এটারে বলা হয় মুভ। মুভ মানে আমি লিসনিং এ পড়াইছি সেদিন, লিসনিং এ ছিলেন কিনা আপনারা জানি না। একজন লোক, এক্সাম্পল দিই, একজন লোক বসুন্ধরা, বসুন্ধরা শপিং মলে মুভি দেখতে গেছে। বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে মুভি দেখতে, ঘটনাটা বুঝবেন কিন্তু সবাই। স্টার সিনেপ্লেক্সে মুভি দেখতে যাওয়ার পরে সে মুভি দেখছিল টুকাই, টুকাই মুভিটা, টুকাই মুভিটা দেখতে গেছে। মুভি দেখার পরে মুভিটা দেখে সে অনেক কষ্ট পাইছে, কারণ এখানে মানুষের কষ্ট দেখানো হয়েছে, মানুষের কষ্ট। তো তারে, সে যখন বাসায় আসছে, আসার পরে আমি তারে জিজ্ঞেস করলাম হাউ অ্যাবাউট দ্য মুভি, মুভিটা কেমন লাগছে আপনার কাছে? সে বললো ভাই, আই ওয়াজ মুভ। এবার বলেন তো তার ফিলিংসটা কেমন ছিল? তার ফিলিংসটা কেমন ছিল চ্যাট বক্সে লিখেন। কষ্টকর, মানে সে স্যাড ছিল, স্যাড। মুভ মানে হচ্ছে স্যাড, সিম্পেথি শো করা। মুভ, মুভ, মুভ যখন ভার্ব তখন সরে যাওয়া, যখন ভার্ব তখন সরে যাওয়া। আর মুভ মানে যখন এজেক্টিভ, আর ওইটা যদি ফিলিংস বোঝায় তার মানে হচ্ছে স্যাডনেস। সবাই একটু লিখে রাখবো এটা, আই ওয়াজ মুভ। অনেক সময় দেখবেন মানুষ কান্না করে দেয় মুভি দেখলে, দিস ইজ কল্ড হি ইজ মুভড। সো এটাই হচ্ছে এইচ প্যারাতে অ্যান্সারটা আছে। তারা, অর্থাৎ তার ফ্যামিলিটা এই রুমে ঢোকার পরে তারা ভিজিবলি মুভ, হয়তো তারা কান্না করে দিছে কারণ তাদের ঘরটা পুড়ে গেছিল, হয়তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তারপরে তারা আসছে। তো এটা স্বাভাবিকভাবে কান্না আসার বিষয়। তো কোয়েশ্চন 33 এর অ্যান্সার হলো এইচ। সো উই হ্যাভ অনলি ওয়ান অ্যান্সার লেফট, আমাদের একটা অ্যান্সার বাকি আছে, সেটা এমসিকিউ এর। আমরা চলেন কোয়েশ্চনটা আরো ডিপলি একটু অ্যানালাইসিস করি। কোয়েশ্চনটাতে বলছে যে দ্য ফায়ার ডেস্ট্রয়ার, দেখেন এই কোয়েশ্চনে কিন্তু খুব বেশি স্ট্রং কিওয়ার্ড নাই স্যার। যদি স্ট্রং কিওয়ার্ড না থাকে কোয়েশ্চনে, ইউ নিড টু টেক দ্য কিওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ অ্যাজ ওয়েল, সরি, অপশনস অ্যাজ ওয়েল। অপশন থেকে কিওয়ার্ড নিতে হবে। তাহলে অপশনের কিওয়ার্ড হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, বেসমেন্ট, রুফ, ফার্স্ট ফ্লোর, এগুলো হলো আমার কিওয়ার্ড। গ্রাউন্ড ফ্লোর, বেসমেন্ট, রুফ, ফার্স্ট ফ্লোর। আচ্ছা, অবশ্যই 39 যে জায়গায় পাইছি তার উপরে। 39 আমি পেয়েছিলাম কত নম্বর প্যারাতে? 39 আমি পাইছিলাম মেবি এফ প্যারাতে, এফ 39। 39 কত নম্বর প্যারাতে পাইছি আমি 39? ওকে, মেবি একটু ইন্টারনেট চলে গেছিল। এবার কি আমাকে সবাই শুনতে পাচ্ছেন? সবাই কি একটু শুনতে পাচ্ছেন, জানাবেন আমাকে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা 39 আমরা পেয়েছিলাম, আমার যতটুকু মনে হচ্ছে 39 আমরা পেয়েছি এফ প্যারাতে, এফ এ। We got 39 in the F paragraph. তাহলে এর উপরে খুঁজতে হবে, 39 যেহেতু এফ এ পাইছি তার উপরে খুঁজেন। এফ এর পরে আমরা ই, ই প্যারাতেও নাই নিয়ে আলোচনা। আমরা একটু ডি প্যারাতে একটু দেখি, ডি প্যারাতে, ডি প্যারাতে দেখেন তো কি কি স্ট্রং কিওয়ার্ড আছে এখানে, বা কোনো কিওয়ার্ড পাচ্ছি কিনা।
না, এটা সারপ্রাইজিংলি এটা প্রথম প্যারাতে অ্যান্সারটা আছে। প্রথম প্যারাতে অ্যান্সারটা আছে। প্রথম প্যারাতে আমরা একটু খুব যদি মনোযোগ দিয়ে পড়ি দেখেন, আমরা আমরা একটু রিকল করলে হয় 30 তারিখে একটা জায়গায় আগুন লাগছিল এবং 31 তারিখে তারা আগুনটা নিভাইয়া ফেলছিল। ক্লিয়ার? তারপরে হচ্ছে উইদিন 15 মিনিটস, 15 মিনিটের মধ্যে একটা অ্যালার্ম সাউন্ড হইছে এবং ফায়ার ব্রিজ যারা আছে তারা চলে আসছে অন দ্য সিন, ঘটনাস্থলে চলে আসছে। Though nothing was survived, though nothing was to survive the priceless collection of first floor apart from the wall painting of a dog. আচ্ছা, নাথিং ওয়াজ টু সার্ভাইভ প্রাইসলেস। প্রাইসলেস মানে মূল্যহীন কালেকশন গুলো সার্ভাইভ করে নাই ফার্স্ট ফ্লোরে যেগুলো ছিল। অ্যাপার্ট ফ্রম একটা জিনিস তাহলে সার্ভাইভ করছে, সেটা কোনটা? ওয়েল পেইন্টিং অফ এ ডগ, একটা ডগের পেইন্টিং, এটা সার্ভাইভ করছে। দ্য ফায়ারম্যান পরে হচ্ছে সুইপড আপ এজ দে ফাইনালি রিট্রিটেড ফ্রম দ্য ব্লেজ। ব্লেজ মানে আগুনের শিখা। ডিউ টু দ্য কারেজ, তারা অনেক বেশি কাজ করছে। এই পোর্শন পর্যন্ত পড়লে অ্যান্সার চলে আসে। এই পোর্শন পর্যন্ত পড়লে অ্যান্সার আসবে। তাহলে তাদের এই আগুনটার মধ্যে কোনো প্রাইসলেস জিনিসই কি হয় নাই, সার্ভাইভ করে নাই, টিকে থাকে নাই। শুধুমাত্র একটা জিনিস টিকে থাকছে, সেটা হচ্ছে একটা কি পেন্টিং। কিসের পেন্টিং ছিল? কুকুরের একটা পেন্টিং। এবার অপশন গুলো পড়েন। অল দ্য কন্টেন্টস অফ দ্য ফায়ার ডেস্ট্রয়েড অল দ্য কন্টেন্টস অফ দ্য গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের সব ডেস্ট্রয় করতে। এই অপশনটা কি আসলে ট্রু হইতেছে? সবকিছু কি ডেস্ট্রয় হইতে? না, সব তো ডেস্ট্রয় হয় নাই, তাই না? ওই যে ডগের যে পেন্টিং, এটা তো বাকি ছিল, তাহলে ফলস এটা। মোস্ট অফ দ্য কন্টেন্টস অফ দ্য বেসমেন্ট, বেসমেন্টের সব পুড়ে গেছে। বেসমেন্ট নিয়ে কি আলোচনা আছে? এখানে তো ফার্স্ট ফ্লোর নিয়ে আলোচনা হচ্ছে। তো দিস ইজ নট টকিং অ্যাবাউট বেসমেন্ট। দ্য রুফ অফ দ্য হাউস, বাসার ছাদ। বাসার ছাদ কি ডিস্ট্রয় হয়ে গেছিল? অল কন্টেন্টস অফ দ্য ফার্স্ট ফ্লোরের অল কন্টেন্টস, না ফার্স্ট ফ্লোরের অল কন্টেন্ট তো হয় নাই, কারণ ফার্স্ট ফ্লোরের মধ্যে তো ডগ ছিল, ডগ তো বেঁচে ছিল। এটা তো ফলস হয়। অ্যান্সার হবে সি, দ্য রুফ অফ দ্য হাউস, হাউসের ছাদ। কিভাবে হাউসের ছাদ? কারণ দেখেন, which firemen swept up as they treated the blaze, but due to the courage previous 90% of the contents from the ground basement were saved. আমাদের উপর থেকে একটু পড়তে হবে। For a year, builders have been replacing the lead of roof. বিল্ডার যারা আছেন তারা হচ্ছেন, দেখেন কি করতেছেন, তারা তাদের রুফটারে রিপ্লেস করতেছিল। যারা বিল্ডার হয়তো এখানে কাজ করতেছিল, রুফটারে রিপ্লেস করতেছিল। এবং আয়রনি বিষয়টা হচ্ছে তারা কাজটা, ওই যে আগুন নিভানোর কাজটা শেষ হয়েছে 31 তারিখে। তাহলে ওই যে রুফের বিষয়টা এই জায়গায় মেনশন করতে। তাহলে বিষয়টা বুঝেন, 30 তারিখে আগুন লাগছে, 31 তারিখে নিভাইছে। আর 30 তারিখে আগুন লাগার সময় ওই যে তারা বিল্ডার যারা আছে তারা রিপ্লেস করতেছিল লিড অফ রুফ, রুফের যে উপরের অংশটা তারা রিপ্লেস করতেছিল। 15 মিনিটে সবকিছু পুরো সারকার হয়ে গেছে, শুধুমাত্র সারকার হয় নাই এই যে ডগের এটা। তাহলে আমাদের অপশন অল গ্রাউন্ড ফ্লোরের সব নষ্ট হয়েছে, এটা ফলস, কারণ সব নষ্ট হয় নাই। তারপরে হচ্ছে ফার্স্ট ফ্লোরের সব নষ্ট হয়েছে, এটাও ফলস। মোস্ট অফ দ্য কন্টেন্ট, বেসমেন্ট নিয়ে কোনো আলোচনাই নাই এখানে। অ্যান্সার হচ্ছে সি, এটা এলিমিনেশন প্রসেসে অপশন এ বি সি আপনার যদি বাদ হয়, অপশন অপশন এ ও বাদ আপনার, বি ও বাদ আপনার, ডি ও বাদ, তাহলে অপশন সি বাকি থাকে।
the roof of the house, আর roof of the house টা আছে replacing the roof of the house. এটা বুঝতে পারলাম। তো কোয়েশ্চেন নাম্বার 38 হচ্ছে ডি, সরি সি, সি। So that is all about the solve of our today's third passage. আমাদের থার্ড প্যাসেজের সলভ এতটুকুই। হ্যাঁ, আমরা সবাই এইভাবে প্রত্যেকদিন রিডিং প্যাসেজ সলভ করব এবং প্যাসেজ গুলো রেগুলারলি সলভ করবেন, প্র্যাকটিস করবেন এবং সলিউশন ভিডিওগুলো দেখবেন। Hopefully you will improve. So thank you very much for watching it.